তো আজকে হচ্ছে 1 জুলাই 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের ৮৬তম ক্লাস এবং সাক্ষ্য আইনের নবম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা ১১৫ থেকে। ১১৫ ধারায় আলোচনা করা হয়েছে এস্টোফেল বা স্বকার্যজনিত বাধা। সাইলেন্স প্লিজ, কথা বলেন না ভাই। এই জায়গায় বসে চেঁচাইতে অনেক কষ্ট হয়, কথা বললে ভালো হয় না ব্যাপারটা। স্বকার্যজনিত বাধা এটা আলোচনা করা হয়েছে ধারা ১১৫ থেকে। তো স্বকার্যজনিত বাধা আসলে কি? স্বকার্যজনিত বাধা, স্ব মানে কি নিজের, কার্য মানে কি কাজ। যে কাজটা আমি নিজে একবার করছি সেই কাজটা পরবর্তীতে আমি আর অস্বীকার করতে পারবো না, এটাই হচ্ছে স্বকার্যজনিত বাধা। মানে আমি যদি কোনো একটা কাজ করি, কোনো কাজে যদি আমি একটা কাজ করি, পরবর্তীতে আমার ওই কাজটা আমি আর অস্বীকার করতে পারবো না, এটাই বলতেছে যে স্বকার্যজনিত বাধা। মানে নিজে যে কাজটা করছি পরবর্তীতে ওই কাজটা আর অস্বীকার করতে পারবো না। যেরকম আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার 18 ধারায় পড়ছিলাম যে ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, ওখানে ছিল স্বকার্যজনিত বাধা। অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ধরেন আপনি একটা জমি, ধরেন বিকাশ একটা জমি বিক্রয় করেছে রুবেলের কাছে। বিকাশ বলল যে এই জমি হলো আমার, বিক্রি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিকাশ যে বিক্রি করছে ওই জমির মালিক বিকাশ এখনো হয়নি, ওই জমির মালিক হচ্ছে বিকাশের বাবা। তো সাধারণত পিতা মাতার অবর্তমানে উত্তরাধিকার সূত্রে সন্তান হচ্ছে ওই সম্পত্তির মালিক হয়। তো বিকাশ এখনো সম্পত্তির মালিক হয় নাই, কিন্তু উনি মালিক হিসেবে সম্পত্তি বিক্রি করে দিয়েছে কার কাছে? রুবেলের কাছে। পরবর্তীতে যখন তার পিতার অবর্তমানে বিকাশ আসলেই যখন ওই জমির মালিক হয়েছে, তখন রুবেলকে বলতেছে, রুবেল যে আগের বার যে তুমি কিনছো ওই কেনা তো ঠিকঠাক হয় নাই, তখন আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হয়েছি, এখন তোমার আবার কিনা লাগবে, বা আগের হস্তান্তর শুদ্ধ হয় নাই। বুঝতে পারছেন? এখন আমি মালিক হয়েছি, আগে আমি মালিক ছিলাম না। তো যখনই বিকাশ এই কথা বলবে তখনই তার পূর্বের অশুদ্ধ যে হস্তান্তর এটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তখন আদালতে গিয়ে যদি এই রিলেটেড কোনো মামলায় বিকাশ বলে যে ওনার আগে আগে যে যখন বিক্রি করা হয়েছিল তখন আমি মালিক ছিলাম না, আদালত বলবে যে ঠিক আছে আগে তো ছিল না এখন তো হইছো, হ্যাঁ, তাহলে আগের অশুদ্ধ হস্তান্তর এখন শুদ্ধ হয়ে গিয়েছে। এটাকে বলে ফিডিং দা গ্রান্ট বা স্টপেল, মানে পূর্বের অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হওয়া বা সিদ্ধ হওয়া। বুঝতে পারছেন? এটাই। তাহলে যে কাজটা আপনি আগে একবার করছেন সেটার কখনো অস্বীকার পরবর্তীতে অস্বীকার করতে পারবেন না, এটারে বলে স্বকার্যজনিত বাধা অথবা কি এস্টোফেল। এই এস্টোফেল রিলেটেড বিধান আছে আমাদের সাক্ষ্য আইনের ১১৫ ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারায়, এবং আছে সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারায়। কত ধারায় বলেন? সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারায়। তো আমরা একটু পড়ি, দেখেন তার আগে এখানে লেখেন ১১৫ থেকে ১১৭। অশুদ্ধ মানে এস্টোফেল আছে কত থেকে কত ধারা? ১১৫ থেকে ১১৭ ধারা। যদি আপনাদের বলি যে রুবেল বলেন বার্ডেন অফ প্রুফ এই অধ্যায়টা কত ধারা থেকে কত ধারা? আপনার 100 পেজ উল্টানো লাগে কে? তো 101 থেকে 114, 101 থেকে 114। আচ্ছা, আমরা সকালজনিত পাতায় আসি, দেখেন ধারা ১১৫ স্টোফেল সাক্ষ্য আইনের ১১৫ ধারায় সকার্যজনিত বাধাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো আন্ডারলাইন করেন, যদি পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে সকার্যজনিত বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? ১১৫ ধারায়। যে নীতি কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তা স্টোফেল বা সকার্যজনিত বাধা নামে পরিচিত। ১১৫ ধারায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার গোল দিবেন, ঘোষণারে গোল দেন, ঘোষণারে গোল দিচ্ছেন, কাজ রে গোল দেন, কাজ বা কার্যবিরতির দ্বারা কার্যবিরতির গোল দেন। যখন কোনো ব্যক্তি তার ঘোষণা, কাজ বা কার্যবিরতির দ্বারা, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয় সত্য বলে বিশ্বাস করায় এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন দুই পক্ষের মধ্যে কোনো মামলায় প্রথম পক্ষ তার ঘোষণা, কার্য বা কার্যবিরতিটি অস্বীকার করতে পারবে না। অর্থাৎ যদি প্রথম পক্ষ কোনো ঘোষণা, কাজ বা কার্যবিরতি দ্বারা কোনো কাজ করায় পরবর্তীতে আর সেটা অস্বীকার করতে পারবে না।
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে এস্টোপেল মানে 115 ধারায় সকার্যজনিত বাধা হতে পারে কয়টা ক্ষেত্রে? এই দেখেন তিনটা: ঘোষণা, কাজ, আর একটা কি কার্য বিরতি। উদাহরণ দেখেন, উদাহরণ যে ক স্বেচ্ছায় ঘোষণা দিয়েছে এবং খ কে বিশ্বাস করিয়েছে যে ক একটি জমির মালিক। ক বলতেছে যে আমি একটা জমির মালিক, এবং খ কে উক্ত জমি কিনতে মূল্য দিতে প্রলুব্ধ করেছে। খ রে বললো, খ মূল্য দিয়ে দিছে। পরবর্তীতে ক ওই জমিতে সত্ত্ব অর্জন করে, মানে যখন সে খরে খরের কাছে বিক্রি করছে তখন কি সত্ত্ব ছিল? তখন তার সত্ত্ব ছিল না। ঘোষণা দেওয়ার সময় তার কয়ের ওই জমিতে সত্ত্ব ছিল না। এই অজুহাতে আন্ডারলাইন করবেন, ক বিক্রয় নাকচ করার চেষ্টা করে। ক বলতেছে যে আমি যখন বিক্রি করছি তখন আর আমার সত্ত্ব ছিল না, সো আগের বিক্রি হয় নাই। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, ক তার ঘোষণা অর্থাৎ বিক্রয়ের সময় তার জমিতে যে সত্ত্ব ছিল না বলে অস্বীকার করতে পারবে না, এবং তাকে তা প্রমাণ করতে দেওয়া হবে না। বুঝতে পারছেন? তাহলে জেনে রাখা ভালোতে আমরা চলে আসি। দেখেন যে সরকারজনিত বাধা, সাক্ষ্য আইনের নিয়ম, রুল অফ এভিডেন্স। সাক্ষ্য আইনের সরকারজনিত বাধার নীতি, প্রিন্সিপাল অফ স্টপেল আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যক্রমে প্রযোজ্য। তিনটে স্টার দেন। ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নেই। বলবেন যে সরকারজনিত বাধা কোন ধরনের মামলায় প্রযোজ্য? কোন মামলা? দেওয়ানি মামলা। ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নাই। আমরা সাক্ষ্য আইনে বেশ কিছু বিষয় পড়ছি। আমি আবারও যদি বলি, রেস গেস্টি প্রযোজ্য শুধুমাত্র ফৌজদারি, অ্যাডমিশন দেওয়ানি ফৌজদারি উভয়, কনফেশন শুধুমাত্র ফৌজদারি, টাইম ডিক্লারেশন দেওয়ানি ফৌজদারি উভয়। আর এই যে বললাম স্টোফেল কোন ধরনের? শুধুমাত্র দেওয়ানিতে। তারপরে দেখেন সকার্যজনিত বাধা মকদ্দমার পক্ষগণ এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের উপর বাধ্যকর। মানে শুধুমাত্র মামলা যে পক্ষগণ আর পক্ষগণের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাদের উপর বাধ্যকর। সাক্ষ্য আইনে এটা স্বীকৃত নীতি যে সকার্যজনিত বাধা আন্ডারলাইন করবেন, আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। নো স্টপেল এগেইনস্ট স্ট্যাটিউট অফ দ্য ল অর দ্য ল। মানে আইনের ক্ষেত্রে কোনো সকার্যজনিত বাধা হবে না। আইনের ক্ষেত্রে সকার্যজনিত বাধা হবে না। বা এখানে স্টার্ট দিয়ে লেখেন, নাবালকের ক্ষেত্রে স্টপেল নীতি প্রযোজ্য নয়। নাবালকের ক্ষেত্রে স্টপেল নীতি প্রযোজ্য নয়। আইনের ক্ষেত্রে যে স্টপেল নীতি প্রযোজ্য নয়, একটা উদাহরণ শুনেন। ধরেন এখন আমাদের আয়কর দেওয়া লাগে, কর রেয়াতের যে সীমা 3,50,000, বছরে যদি আপনার ইনকাম হয় 3,50,000 টাকা, তাহলে 3,50,000 টাকা পর্যন্ত আপনার কোনো আয়কর দেওয়া লাগবে না। 3,50,000-এর বেশি যদি আপনি ইনকাম ইনকাম করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এখন আরিফ সাহেব একজন লয়ার কাছে যাই শুনলো, আরিফ সাহেবরে ওই লয়ার বলছে যে 5 লাখ টাকা পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। আরিফ সাহেব তো আইনজীবীর কথা শুনে উনি আর ইনকাম ট্যাক্স দেয় নাই। পরবর্তীতে যখন উনার বিরুদ্ধে আয়করের মামলা হয়েছে যে কেন আপনি 5 লাখ টাকা ইনকাম, মানে 5 লাখ টাকা ইনকাম করেন তারপরেও কেন ট্যাক্স দেওয়া হলো না, উনি যদি বলে যে আমার অমুক আইনজীবী অমুক আইনজীবী বলছে এই কারণে আমি ইনকাম ট্যাক্স দেয় নাই, এই ক্ষেত্রে স্টপেল নীতি প্রযোজ্য হবে না। কারণ ইনকাম ট্যাক্স দেওয়া এটা একটা আইন। আপনি আইন যে যা বলুক না কেন এটা আপনার জানতে হবে। বুঝতে পারছেন? আইনের ক্ষেত্রে কোনো সকার্যজনিত বাধা হবে না, জানতে হবে। যে যাই বুঝাক না কেন এই ক্ষেত্রে আপনি সকার্যজনিত বাধার সুবিধা পাবেন না। আর একটা আছে নাবালক। নাবালক এরকম যদি বলা যায় যে নাবালক একজন ব্যক্তি, সে আরিফ সাহেবের কাছে জমি বিক্রি করছে, যখন জমি বিক্রি করছে তখন আরিফ সাহেবের মানে ওই নাবালক কিন্তু ওই জমির মালিক হয় নাই, কিন্তু দেখাইছে যে সে জমি মালিক, সে বিক্রি করছে। এখন পরবর্তীতে যখন নাবালক সাবালক হয়েছে তখন সে বলতেছে যে আমি আগে মালিক ছিলাম না, আমার বাবা মারা যাওয়ার পর এখন আমি নাবালক হয়েছি, এখন আরিফ সাহেব আপনারে আমি জমি দিব না। এখন আরিফ সাহেব বলবে তুমি দিবা না কেন, এখন যেহেতু মালিক হইছো তুমি সকালজনিত বাধা সকালজনিত নীতি দ্বারা বাধ্য স্টপেল। নাবালক বলবে না আমার ক্ষেত্রে সকালজনিত বাধা প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? কারণ চুক্তি আইন অনুযায়ী নাবালক কোনো চুক্তি করতে পারে না, এটা হলো ভয়েড আব ইনিশিও, শুরু থেকেই বাতিল।
তো নাবালকের কাছ থেকে কিছু কেনার ক্ষেত্রে সাবধান। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকারজনিত বাধা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, আইনের ক্ষেত্রে আর কি মাইনরিটি বা নাবালকের ক্ষেত্রে দেখেন। তো আমরা এস্টোফেল নীতি প্রয়োগে আসি। ধারা 116 আন্ডারলাইন করবেন, প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টোফেল। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সাক্ষ্য আইনে এস্টোফেল নীতি আলোচনা করতে 115, 116, 117, কিন্তু এস্টোফেলের সংজ্ঞা দেওয়া হয়েছে কত দ্বারাই? 115-তে। আর 16-17 হলে এর প্রয়োগ দেখাইছে। 16-17-তে কি দেখাইছে? প্রয়োগ। তার মধ্যে আমরা 116-তে যদি দেখি, সাক্ষ্য আইনের 116 ধারা নিম্নলিখিত গোল দিবেন দুইটি ক্ষেত্রে এস্টোফেল নীতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে 116 ধারায় এস্টোফেল নীতির প্রয়োগ দেখানো হয়েছে কত তাকে কয়টা ক্ষেত্রে? দুইটা। একটা দেখেন ভাড়াটিয়া এবং মালিক, টেন্যান্ট এন্ড ল্যান্ডলর্ড, এর মধ্যে এস্টোফেল। আর একটা হলো অনুমতি প্রাপক, লাইসেন্সি আর অনুমতি দাতা, এর মধ্যে এস্টোফেল। ভাড়াটিয়ার মালিক আমরা এই জায়গায় বিস্তারিত করবো, তার আগে আমি একটু আপনাদের ভাঙাই দিই। ভাড়াটিয়ার মালিক ধরেন মাসুদ সাহেব তার বাসা ভাড়া দিছেন, একজন ভাড়াটিয়া 5-10 বছর ধরে আছে, থাকার পরে এখন হঠাৎ করে সে বলতেছে যে মাসুদ দেশে মালিক হিসেবে মানে না, বলতেছে যে মাসুদ তার মালিক না। এটা ভাড়াটিয়া এটা বললে কাজ হবে না, কারণ মাসুদ দেশে মালিক এটা সে শুরু থেকেই ভাড়া দিয়ে আসতেছে, এটা আর এখন অস্বীকার করতে পারবে না, এটা সকলজনিত বাধা। বুঝতে পারছেন? সে যে বছর বছর বা মাসে মাসে ভাড়া দিয়ে গেছে এটাই হলো তার মালিকানার প্রমাণ। আর অনুমতি প্রাপক আর অনুমতি দাতা কখন? অনেক ক্ষেত্রে এরকম আছে যে আমরা আমাদের কোনো জায়গাতে ভাড়া দেই না, বা কাউরে অনুমতি সাপেক্ষে থাকতে দেই 10-12 বছর 15 থাকার পরে তারে আর উঠতে বললে সে আর ওঠে না, বলে যে এই জায়গা হচ্ছে তার, এবং মালিকানা মালিককে অস্বীকার করে। এটা অস্বীকার করলে এটাও সরকারজনিত বাধা হবে। কেন? কারণ তুমি যখন উঠছিলা তখন তো ঠিকই অনুমতি নিয়েই উঠছিলা। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এটা কিন্তু জবরদখল হবে না, জবরদখল হবে না। জবরদখল হতে হইলে কারো জ্ঞাত সারে জোরপূর্বক ওই জায়গা থাকতে হবে। অনুমতি নিলে জবরদখল হবে না, অনুমতি নিলে সুখাধিকারও হবে না। সুখাধিকার হতে হলে অনুমতি নেওয়ার পরে একটানা 12 বছর ব্যবহার করতে হবে। সুখাধিকার কি আমরা তামাদি আইনে পড়বো, যে যদি কোনো ব্যক্তি কোনো পথ দিয়ে হাঁটে, কোনো পুকুরে গোসল করে, কোনো টিউবওয়েলের পানি খায়, কোনো আলো বাতাস আসে, এটা একটানা যদি 12 বছর ভোগ করে, সরি 20 বছর, 20 বছর, 20 বছর, আর সরকারি জমিতে হইলে 60 বছর, ধন্যবাদ, 20 বছর, তাহলে সেই ক্ষেত্রে কি অর্জিত হয়? সুখাধিকার। দেখেন এই দুইটি এস্টোফেল গোল দিবেন, চুক্তিমূলে এস্টোফেল, এস্টোফেল বাই কন্ট্রাক্টের উদাহরণ। তো যদি আপনাকে বলে যে 116 ধারায় কয়টি ক্ষেত্রে চুক্তিমূলে এস্টোফেল আছে, কি কি? একটা হলো ভাড়াটিয়া মালিক, আর একটা হলো অনুমতি প্রাপক আর অনুমতি দাতা। ভাড়াটিয়া এবং তার মালিকের মধ্যকার সম্পাদিত চুক্তির উপর ভাড়াটিয়ার এস্টোফেল প্রতিষ্ঠিত, এটা হলো চুক্তিমূলে এস্টোফেলের বড় উদাহরণ। ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে চুক্তি হলো ভাড়ার জন্য, অনুমতি প্রাপক এবং মানে লাইসেন্সি এন্ড অনুমতি দাতা লাইসেন্সারের মধ্যে চুক্তি হলো বল দিবেন স্থাবর সম্পত্তি ব্যবহার এবং দখল সংক্রান্ত। 116 ধারা অনুযায়ী ভাড়াটিয়া আন্ডারলাইন করবেন, তার ভাড়াটিয়া বা প্রজাস্বত্ব সৃষ্টির সময় মালিকের কোনো সত্ত্ব থাকা অস্বীকার করতে পারবে না। ভাড়া পরিশোধ করে যখন ভাড়াটিয়া ভাড়া দেওয়া প্রাঙ্গণে দখলে থাকে তখন ভাড়াটিয়া তার কার্য দ্বারা, আন্ডারলাইন করবেন, জমির মালিকের মালিকানা সত্ত্ব স্বীকার করে এবং এই কারণে সে উক্ত সত্ত্ব অস্বীকার করতে পারবে না। ভাড়া দেওয়া প্রাঙ্গণে মানে ভাড়া যখন দেয়, ভাড়া পরিশোধ করে, ভাড়া পরিশোধ করা মানেই হচ্ছে কি? মালিকের মালিকানা স্বীকার করা। জমি মালিক কর্তৃক, আন্ডারলাইন করুন, স্থাবর সম্পত্তি ভাড়া বা লিজ মঞ্জুর করা, সত্ত্বের ঘোষণা যেটা মালিক ভাড়া গ্রহণ করে পুনঃনিশ্চিত করে, এবং ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানা স্বীকৃতি। আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার স্বীকৃতি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 116 ধারা যে ভাড়া টাড়া দিচ্ছেন বা অনুমতি দিচ্ছেন থাকার জন্য, কোন সম্পত্তি? স্থাবর না অস্থাবর? অবশ্যই স্থাবর। আবার অনুমতিদাতার অনুমতিক্রমে যে ব্যক্তি বা অনুমতি প্রাপক স্থাবর সম্পত্তি ব্যবহার বা দখলে রেখেছে, উক্ত দখল চলমান থাকা অবস্থায়, আন্ডারলাইন করেন, দখল চলমান থাকা অবস্থায় সে অনুমতিদাতার শর্ত অস্বীকার করতে পারবে না। শর্ত সমূহ দেখেন যে 116 ধারায়
এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে গোল দিবেন, দুইটি শর্ত পূরণ করতে হবে। স্থাবর সম্পত্তি, স্থাবর শব্দটা বললেন, স্থাবর সম্পত্তি অবশ্যই আন্ডারলাইন করবেন, ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে। ভাড়াটিয়া বা প্রজার ইংরেজি কি? টিন্যান্ট। আর এই দখল অবশ্যই ভূস্বামী বা মালিক, ল্যান্ডলর্ড এর অনুমতি নিয়ে অর্পণ করতে হবে। উদাহরণ দেখেন, ক একটি বাড়ির মালিক 2/5/2013 ইংরেজি তারিখে ক খ কে ভাড়া দেয়। ভাড়া দিছে কত সালে? 13 সালে। ক হলো মালিক এবং খ হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় 2/5/2013 তারিখে উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার মালিকের বা ক্রয়ের যে সত্য ছিল তা খকে অস্বীকার করতে দেওয়া হবে না। তাহলে যদি আপনাকে বলে যে স্টোফেলের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? স্টোফেল কয়টি ক্ষেত্রে হতে পারে? ঘোষণা, কাজ, কার্যবিরতি। কিসের কিসের ক্ষেত্রে স্টোফেল হয় না? নাবালক আর হচ্ছে স্টোফেল নীতি প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে কত কত ধারায়? 116 আর 117। 116 দ্বারা কোন ধরনের সম্পত্তি? স্থাবর সম্পত্তি। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। জেনে রাখা ভালোতে আসেন, জেনে রাখা ভালো। 116 ধারা অনুযায়ী উল্লেখিত সরকারজনিত বাধা বা স্টফল নীতি শুধুমাত্র গোল দিবেন এই যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। 116 মানে কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। 116 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি যেমন বাড়ি, জমি ইত্যাদির ভাড়াটিয়াকে মালিকের মালিকানা সত্ত্ব অস্বীকার করা হতে বিরক্ত বা স্টপ করা হয়েছে। 100 আন্ডারলাইন করবেন, 116 এবং 117 ধারায় স্টফেল হলো চুক্তি বলে স্টফেল বা স্টফেল বাই কন্ট্রাক্ট বিটেস্টারদের। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে চুক্তি বলে স্টফেল সম্পর্কে আলোচনা করা হয়েছে কত কত ধারা, কত কত ধারা? 116 এবং 117। 116 ধারার অধীন স্টফল নীতি শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব গোল দিবেন চলমান থাকা অবস্থায় ডিউরিং দ্য কন্টিনিউয়ান্স অফ দ্য টিনেন্সি প্রযোজ্য হবে। এই কারণে ভাড়াটিয়া বা অনুমতি প্রাপকের বিরুদ্ধে স্টফল নীতি প্রয়োগ করতে হলে দেখাতে হবে যে ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে। আন্ডারলাইন করেন, ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে। 116 ধারাটা দেখেন, 116 ধারার অধীন স্টফল নীতি কার্যাবলীর দেওয়ানি কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য, ক্রিমিনাল ক্ষেত্রে প্রযোজ্য। স্টফেল নীতি ফৌজদারি ক্ষেত্রে কি প্রযোজ্য? প্রযোজ্য না। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে প্রযোজ্য। এই আশিক সাহেব, স্টফেল বুঝতেন কাকে বলে? স্টফেল কাকে বলে একটু বলেন তো দেখি। আচ্ছা, তাহলে দেখেন আমরা 117 ধারায় চলে আসি। 117 বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিলের ক্ষেত্রে স্টফেল। ব্র্যাকেটে লেখেন অস্থাবর সম্পত্তি, ব্র্যাকেটে লেখেন অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি মানে 116 ধারা যে স্টফেল এটা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? স্থাবর। আর 117 ধারা যে স্টফেল কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। সাক্ষ্য আইনের 117 ধারা অনুসারে 117 ধারায় চুক্তিমূলে স্টফেল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বিনিময় বিল আন্ডারলাইন করবেন, গোষ্ঠীত দাতা, গোষ্ঠীত গ্রহীতা এবং অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্টফেল নীতি প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 117 ধারায় গোল দিবেন তিনটি ক্ষেত্রে স্টফেল নীতি প্রয়োগ করা হয়েছে। বলেন তো 116 ধারায় কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। 16 ধারা কোন ধরনের সম্পত্তি? স্থাবর। আর 117 ধারায় কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। বলেন তো চুক্তি বলে স্টফেল কোন ধারায়? 116 117 দুইটাই চুক্তিমূলে স্টফেল। আচ্ছা, এখন আমরা চলে আসি যে বিনিময় বিলের ক্ষেত্রে, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিল ধরেন এক ধরনের চেকের মতো। বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ, যে ব্যক্তি বিনিময় বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করে সেই ব্যক্তির উক্ত বিলটি প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা যে ছিল এটা বিনিময় বিলের স্বীকৃতিদাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। মানে যে স্বাক্ষর করছে তারে বলতে দেওয়া হবে না যে আমার স্বাক্ষর করার ক্ষমতা ছিল না।
বুঝতে পারছেন? যে ব্যক্তি বিনিময় বিল পৃষ্ঠাঙ্কন করে সেই ব্যক্তির বিলটি প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা যে ছিল, এটা বিনিময় বিলের বা স্বীকৃতি দাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। এর পরের পেজে চলে আসেন। গচ্ছিত গ্রহীতার ক্ষেত্রে বেইলি বা অনুমতিক্রমে দখলকারীর ক্ষেত্রে লাইসেন্স গচ্ছিত রাখার সময় বা ব্যবহারের অনুমতি দানের সময় গচ্ছিত প্রদানকারী বা অনুমতিদাতার গচ্ছিত রাখার বা ব্যবহারের অনুমতি দেওয়ার যে ক্ষমতা ছিল তা কোনো গচ্ছিত গ্রহীতা বা অনুমতিক্রমে দখলকারীকে অবশ্যই অস্বীকার করতে দেওয়া হবে না। আপনি একজনের কাছে একটা জিনিস গচ্ছিত রাখছেন, রাখার পরে পরে যাই বলতেছেন যে ওর তো গচ্ছিত রাখার কোনো ক্ষমতা ছিল না, এটা অস্বীকার করা যাবে না। ওই যে আগের মতো যে ভাড়া ভাড়া থাকলেন ভাড়াটিয়া হিসেবে পরে বলা যাবে না যে আমি ওনার মালিক মানি না, ওনার ভাড়া দেওয়ার কোনো অধিকার ছিল না। তো এটা যদি আপনাকে বলে জাস্ট 117 এটা মনে রাখেন, এতটুকু মনে রাখেন যে বিল অফ এক্সচেঞ্জ, বেইলি বা লাইসেন্সি এইগুলার ক্ষেত্রে আপনার স্টপেল আছে কত ধারায়? 117 ধারায়। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। তাহলে এস্টোফেল এতটুকুই পড়লে ইনশাল্লাহ এখান থেকে যদি আসে পারা যাবে। এই মূল যে বিষয়গুলো সেটা হলো এস্টোফেল হচ্ছে সরকারজনিত বাধা, সংজ্ঞা দিছে 115 ধারায়। 115 ধারায় এস্টোফেল তিনটি ক্ষেত্রে হতে পারে: ঘোষণা কার্য, কার্যবিরতি। এস্টোফেল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আইনের ক্ষেত্রে, আইনের বিরুদ্ধে এবং নাবালকের ক্ষেত্রে কোনো এস্টোফেল নীতি প্রযোজ্য হবে না। এস্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 116 আর 117। 116 হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, 117 হলো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। দুইটাই চুক্তিগুলো স্টফেলের উদাহরণ। আর এই তো, আর 116তে হলো দুইটা ক্ষেত্রে, আর 117তে হলো কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। স্টফেল কোনো চূড়ান্ত প্রমাণ না, তবে প্রমাণের পথে বাধা হতে পারে। কত দ্বারাই বলতে বলেন? 31 দ্বারা। তো আমরা বিগত বছর প্রশ্নে আসি। মালিকের অনুমতি নিয়ে, মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থান করে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? স্বকার্যজনিত বাধা। ইলা বলেন, স্বকার্যজনিত বাধারে কি বলে? স্বকার্যজনিত বাধা বুঝাই বলেন ইলা। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন 2 নাম্বার প্রশ্নটা দেখেন। যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে তা ড্যাশ নামে পরিচিত? এস্টোফেল নামে পরিচিত। 4 নাম্বার দেখেন, সাক্ষ্য আইনের স্বকার্যজনিত বাধা বা এস্টোপেল নীতি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়? কোন মামলায়? দেওয়ানি মামলায়। নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্বকার্যজনিত বাধা বা এস্টোপেল নীতি প্রয়োগ করা যায় না? আইনের ক্ষেত্রে আর বিধিবদ্ধ। 6 নাম্বার দেখেন, স্বকার্যজনিত বাধা বা এস্টোপেল নীতিটি বাধ্যকর মকদ্দমার পক্ষগণের আর মকদ্দমার পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধির উপর। এটা ক ও খ হবে, ক এবং ক আছে, ক এবং খ হবে। 8 নাম্বার দেখেন, 8 নাম্বার প্রজার ক্ষেত্রে এবং দখলকারীর অনুমতি ক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে এস্টোফেল নীতি কত ধারায় বলছে? 116। 116। 9 নাম্বার দেখেন, গুরুত্বপূর্ণ সবই। সাক্ষ্য আইনের 116 ধারায় স্বীকৃতির নীতিটি মানে নীতিতে কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? 16 হইলেই কত? স্থাবর। 11 নাম্বার দেখেন, সাক্ষ্য আইনের 116 ধারায় কয়টি ক্ষেত্রে এস্টোপেল নীতি আলোচনা করা হয়েছে? কয়টি? 2টি। 12 নাম্বার দেখেন, বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে স্বীকৃতি দাতা বা গ্রহীতার স্বকার্যজনিত বাধার উল্লেখ আছে কত ধারায়? 117 ধারায়। তো যারা যারা লিখতে চান লিখে নিয়েন যে সম্পত্তি সরকারজনিত বাধা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে 18 ধারা, সম্পত্তি হস্তান্তর আইন আছে 43 ধারা, আর এভিডেন্স অ্যাক্টের আছে 115 ধারা। 115 ধারা মনে থাকে যেন। সরকারজনিত বাধা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? অনলাইনে যারা আছেন সরকারজনিত বাধা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। লাইন কেটে যাবে, আবার নতুন নতুন লিঙ্কে জয়েন করেন।
তো দেখেন, কিছু কথা শুনেন। আজকে সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট আছে, বুধবারেও ক্লাস টেস্ট থাকবে সাক্ষ্য আইনের, শুক্রবারেও ক্লাস টেস্ট থাকবে সাক্ষ্য আইনের, আর মঙ্গলবারে সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা, মডেল টেস্ট। যে কারণ সাক্ষ্য আইন আজকে আজকে একটু বাকি থাকবে, বুধবারে আমাদের সাক্ষ্য আইন শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে আমি বলে দিলাম যে আজকে কি সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট, বুধবারে ক্লাস টেস্ট, শুক্রবারে ক্লাস টেস্ট, আর 100 মার্কের পরীক্ষা কবে বলে? মঙ্গলবারে। আর শনিবারে কিন্তু দণ্ডবিধির পরীক্ষা আছেই। কত মার্কের? 40 মার্কের। জি। তো পড়াশোনা করবেন। আর আইন হচ্ছে এমন বিষয় যে আপনি যদি মনে করেন যে আমি সব পড়ে রেখে দিছি, সব আমার মুখস্থ, 1 সপ্তাহ রেখে দেবেন, পরে দেখবেন কি আবার যা তাই। তো আইন হচ্ছে চর্চার বিষয়, যে রেগুলার রেগুলার চালাই যেতে হবে। ধন্যবাদ। দেখেন, তো পরীক্ষার বিষয় কে বুঝেন নাই বলেন? আজকে ক্লাস টেস্ট আছে, বুধবারে আছে, শুক্রবারে আছে, আর শনিবারে তো দণ্ডবিধি আছেই। আর সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা কবে? মঙ্গলবারে। দেখেন, তো আমরা চলে আসি। এই কথা বলেন না। এই, লেখছেন? আচ্ছা দেখেন, সাক্ষী সমূহ বা বা উইটনেসেস, সাক্ষ্য আইন 1872-এর আন্ডারলাইন করবেন, 118 থেকে 134 ধারায় সাক্ষী সম্পর্কিত বিধান করা হয়েছে। 118 দ্বারা আমরা যদি দেখি যে কে সাক্ষ্য দিতে পারে, কে সাক্ষ্য দিতে পারে, হু মে টেস্টিফাই, হু মে টেস্টিফাই। যদি এইভাবে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে, মানে কে সাক্ষ্য দিতে পারে, এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? 118 ধারায়। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। দেখেন, সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে উক্ত ব্যক্তির নিকট, আন্ডারলাইন করবেন, জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম। এই জায়গায় একটা জিনিস আমার মনে রাখা দরকার, যে নর্মালি আমরা যখন মানে কোর্টে প্র্যাকটিসে যে মামলা লেখে, সাধারণত ওই মামলায় যাদের সাক্ষী দেয়, সাধারণত দেখা যাচ্ছে যে যার বয়স 18-র কম তারে সাক্ষী মানে না। বুঝেন কিনা? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশুও সাক্ষ্য দিতে পারে, একজন পাগলও সাক্ষ্য দিতে পারে, যদি তার কাছে যে প্রশ্নটা করা হয়েছে, যদি সেই প্রশ্নের উত্তর বুঝতে পারে এবং উত্তরটা দিতে পারে। এমন না যে মুখ দেই উত্তর দিতে হবে, সে আকার ইঙ্গিতেও বুঝাইতে পারে অথবা লিখেও দিতে পারে। মোট কথা আমার বুঝতে হবে যে আমি প্রশ্ন, যারে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নটা বুঝতে পারতেছে কিনা এবং উত্তর দিতে পারতেছে কিনা। তাতে সে 100 বছর বয়স হোক, 7 বছর বয়স হোক, বা 15 বছর হোক, বা 50 বছর হোক, বা পাগল হোক। এমনকি পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী হতে পারে যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। দেখেন, তো যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে অক্ষম হয়, তাহলে আদালত তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবে না। মানে সে যদি, এমন কোন ব্যক্তি ধরেন একেবারে সে তাগড়া যুবক কিন্তু প্রশ্ন বুঝতে পারতেছে না বা উত্তরও দিতে পারতেছে না, তাহলে কিন্তু সে, তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবে না। অর্থাৎ কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়া যোগ্য কিনা তা তার আন্ডারলাইন করবেন বোধ শক্তির উপর নির্ভর করে। কি শক্তি? বোধ শক্তি। 118 ধারায় উল্লেখিত কারণে আদালত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য বিবেচনা করতে পারে যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম হয়। আচ্ছা দেখেন, অল্প বয়স্ক, ইনফ্যান্সি, অতি বয়স্ক, অতি বৃদ্ধ বয়স্ক, ওল্ড এজ, দৈহিক বা মানসিক ব্যাধি, ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ, অনুরূপ অন্য কোনো কারণ, এনি আদার কজ অফ দ্য সেম কাইন্ড, যেমন অসুস্থতা বা মদ্যপ। কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়া যোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে, আন্ডারলাইন করবেন, তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম কিনা। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়, তাহলে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। এই ক্ষেত্রে
বয়স, দৈহিক অবস্থা ইত্যাদি কোনো বাধা। এখন যদি পরীক্ষায় আসে যে পাগল বা মানসিক রোগী কি সাক্ষী দিতে পারবে কিনা, সাক্ষ্য দিতে পারবে কিনা, দেখেন আন্ডারলাইন করে, পাগল বা মানসিক রোগী আন্ডারলাইন করবেন সাক্ষ্য দেওয়ার যোগ্য হতে পারে যদি না তার মানসিক অবস্থা তাকে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্নে বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারিত করে। অর্থাৎ মানসিক রোগী যদি, এটা আন্ডারলাইন করেন, মানসিক রোগী যদি এমন কোনো মানসিক অবস্থায় থাকে যখন সে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং তার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম, সেই ক্ষেত্রে উক্ত মানসিক রোগীও যোগ্য সাক্ষী হবে। তাহলে মেঘনা বলেন যে পাগল বা মানসিক রোগী এ কি যোগ্য সাক্ষী কিনা? 1 নম্বর প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়? বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম। বার্ধক্যের কারণে যদি কেউ প্রশ্ন বুঝতে কি হয়, অক্ষম হয়, তাহলে কিন্তু সে যোগ্য সাক্ষী নয়। 2 নম্বর প্রশ্নটা দেখেন যে সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে কিসের উপরে? বোধ শক্তির উপরে। তাহলে মাসুদ সাহেব 119 ধারায় কি 118 ধারায় কি বলছে মাসুদ বলেন তো। ধন্যবাদ। দেখেন বেশি চলে 19, ধারা 119, ধারা 119 আছেন বোবা সাক্ষী বা ডাম উইটনেস, বোবা সাক্ষী বা ডাম উইটনেস। সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। আন্ডারলাইন করবেন, সে লিখিত বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। বোবা সাক্ষী কিভাবে দিবে? লিখিত বা ইশারায়। বোবা সাক্ষী বা ডাম উইটনেস লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তা গোল দিবেন মৌখিক সাক্ষী বা ওরাল এভিডেন্স হিসেবে গণ্য হবে। মানে বোবা সাক্ষী যদিও লিখে দিচ্ছে কিন্তু এটা কিন্তু লিখিত সাক্ষ্য না, তো এটা কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বলা হয়েছে কত ধারায়? 119 ধারায়। তো এখান থেকে প্রশ্ন আসলে এইভাবে আসবে যে বোবা সাক্ষী আছে কত ধারায়? 119 ধারায়। ডাম উইটনেস আছে কত ধারায়? 119 ধারায়। বোবা সাক্ষী কিভাবে সাক্ষ্য দিতে পারে? লিখিত বা ইশারা। বোবা সাক্ষী যদি লিখে দেয় তাহলে কি মৌখিক সাক্ষ্য না লিখিত সাক্ষ্য? তাহলে সাক্ষ্য না মৌখিক সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। রুবেল সাহেব বলেন যে কোন ক্ষেত্রে মুখ দিয়ে বললেও সেটা তালিলিক সাক্ষ্য হতে পারে? বলছে মুখ দিয়া, বাট সেটা তালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। রোমা বলেন, বলেন। যে দলিল হারায় গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না ওরকম দলিল যে দেখছে সে যদি ওই বিবৃতি ওই কথা কোর্টে গিয়ে বলে তাহলে এটা হলো মাধ্যমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য মানেই তো এক ধরনের কি সাক্ষ্য? তালিলিক সাক্ষ্য। তো আমরা চলে আসি 120 ধারা, স্বামী বা স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা। ধারা 120, স্বামী বা স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা। 120 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন সমস্ত দেওয়ানি মকদ্দমার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। স্বামী বা স্ত্রী দেওয়ানি মামলায় যোগ্য সাক্ষী এবং যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। তারপরে দেখেন যে সকল সকল দেওয়ানি মকদ্দমার পক্ষগণ ও কোন পক্ষের স্ত্রী অথবা স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী, অর্থাৎ সাক্ষ্য দিতে যোগ্য। আবার ফৌজদারি মামলায় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সেই পক্ষের স্বামী অথবা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে। তাহলে উদাহরণ দেখেন, ক এর বিরুদ্ধে খ যৌতুকের মামলা দায়ের করে। ক একজন ব্যক্তি করিম, তার বিরুদ্ধে তার ওয়াইফ খাইরুন যৌতুকের মামলা করে। তাহলে ক এর স্ত্রী খাইরুন এই মামলায় কি হবে? যোগ্য সাক্ষী হবে। তাহলে আমি জাস্ট এতটুকু মনে রাখেন যে স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী বলা হয়েছে কত ধারায়? 120 ধারায়। কোন কোন ধরনের মামলায়? ফৌজদারি মামলায়ও, দেওয়ানি মামলায়ও। তাহলে আমরা এখন
মানে খুব দ্রুত তিনটা ধারা করে ফেললাম। এক হচ্ছে যে 118তে কে সাক্ষ্য দিতে পারে, হু মে টেস্টিফাই। 119 হলো টার্ম উইটনেস। আর 120 হচ্ছে স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী বা সাক্ষী হওয়ার যোগ্যতা। এটা বলছে কত ধারায়? 120 ধারায়। বিগত বছরের প্রশ্নটা দেখেন যে সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে কি সাক্ষী? যোগ্য সাক্ষী। কত ধারায়? 120 ধারায়। 120 ধারায়। ধারা 133-এ চলে আসি। দুষ্কর্মের সহযোগী সাক্ষী বা অ্যাকমপ্লিস উইটনেস, আহ এটা বলা আছে কত ধারায়? 133 ধারায়। 133 ধারায়। তার আগে দেখি আমাদের ইয়া বলেন, মিতা বলেন যে শুধু 30 আর 170 খ আর 133 আমরা ওই অ্যাডমিশন কনফিউশন পড়ার সময় পড়ছিলাম। এই ঘটনাটা কি আপনার মনে আছে কিনা, যে শুধু 30 ধারায় কি বলছে, 114 খতে কি বলছে, আর 133-এ কি বলছে? মিতা মনে আছে কিনা? বিচার করা যায়। হুম। প্রাসঙ্গিক। দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক, এটা বলছে 30 ধারায়। আর বাকি দুটা বলেন। 174 খতে বলছে যে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হলে বিশ্বাসের অযোগ্য। বিশ্বাসের অযোগ্য। আর 133-এ বলছে যে অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি শাস্তি দিয়েও ফেলে তবুও সেটা কি হবে না? বেআইনি হবে না। তাহলে এখানে একটা জিনিস দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষী আছে কত ধারায়? 133 ধারায়। একটু পরে দেখেন, সাক্ষ্য আইনের 133 ধারা অনুযায়ী একজন দুষ্কর্মের সহযোগী অন্যান্য সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে। আমরা একটু চলে আসি যে আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা। আসামি কি সাক্ষী হতে পারে কিনা? কম্পিটেন্সি অফ এন অ্যাকিউজড টু বি এ উইটনেস। আচ্ছা, এখন ফৌজদারি কার্যবিধির 340 ধারা একটু পড়বো। আসামির সাক্ষী ও যোগ্যতা দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র গোল দিবেন তার আত্মপক্ষ সমর্থনে, ফর হিজ ডিফেন্স, যোগ্য সাক্ষী হতে পারে। বা আসামি শুধুমাত্র ডিফেন্স উইটনেস, ডিডব্লিউ হতে পারে। 340-এর 3 ধারা অনুসারে গোল দিবেন, লিখিত অনুরোধ করবেন আসামি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে। একটু যদি পড়ি তারপর আমি ব্যাখ্যা করবো, বুঝবেন। 340-এর 3 ধারায় বলা হয়েছে যে ফৌজদারি আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে এবং একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য গোল দিবেন শপথ পূর্বক সাক্ষ্য দিতে পারে। মিথ্যা প্রমাণ, মিথ্যা প্রমাণ শব্দটা গোল দেন। শর্ত হলো তাকে লিখিত সাক্ষী হিসেবে আহ্বান করা যাবে না, গোল দিবেন তার লিখিত অনুরোধ ছাড়া। অর্থাৎ সাক্ষী শুধুমাত্র লিখিত অনুরোধ করলে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। 340 ধারা অনুযায়ী একজন আসামি তার নিজের আত্মপক্ষ সমর্থনে বা একই বিচারে অন্যান্য যে সকল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে গোল দিবেন তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে। কিছুই বুঝেন নাই অনেকে? আচ্ছা, একটু শুনেন। বিষয়টা হচ্ছে যে আপনারা যারা কোর্ট কাছারিতে যান জানেন যে একটা, বা জান বা না জান আমি এতটুকু বলি, সেটা হচ্ছে যে যখন ফৌজদারি মামলার বিচার শুরু হয়, মামলা বদলির আগ পর্যন্ত বা চার্জ গঠনের আগ পর্যন্ত মামলাটা থাকে হচ্ছে আমলি আদালতে, কগনিজেন্স কোর্টে। যখন জিআর মামলার ক্ষেত্রে, জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট সাবমিট করে তখন মামলাটা বদলি করে দেয় বিচার আদালতে। বিচার আদালতে কখন বদলি করে আপনাদের মনে করে দেয়, যদি দায়রা আদালতে বিচারযোগ্য হয় তাহলে পাঠাই দেবে 205 গতে দায়রা আদালতে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয় 205 গতে ম্যাজিস্ট্রেট আদালতে। মনে আছে কিনা? আচ্ছা, এখন আর সিআর মামলা কখন বদলি করে রুবেল বলেন? সিআর মামলা কখন বদলি করে আমলি আদালত থেকে? বিচারের জন্য। কখন করে বিচারের জন্য? কোর্টে তো যান, বলেন। তখন আপনার স্থায়ী টার্গেট করে।
শেয়ার মামলা কখন বদলি করে হোসেন মোল্লা ভাই? না না, বিচার কমিশন গঠন তো বিচারিক আদালত। মাসুদ, তেজপানি আপনারে কখন বদলি করে শেয়ার মামলা জানেন? বিকাশ আবার মনে মনে ভাবতেছে শেয়ার মামলা কি, ভাবতেছেন কিনা শেয়ার মামলা কি বলেন তো? যে মামলা সরাসরি কোথায় হয়, কোর্টে। আলামিন সাহেব জানেন শেয়ার মামলা কখন বদলি করে? হ্যাঁ, হ্যাঁ। না না, আবেদন কবে বদলি তো আলাদা কথা, কিন্তু একটা মামলা কগনিজেন্স কোর্টে কতদিন থাকে? শেয়ার মামলা কগনিজেন্স কোর্ট থেকে কখন বিচারিক আদালতে যায় পীযূষ বলে? এই স্বপন সাহেব বলেন দি। সমস্ত আসামি যখন হাজির হয়ে যাবে তখনই শেয়ার মামলা বদলি করে দিবে। হ্যাঁ, অরেন্ট হবে, মালক্রোক হবে, সেটা ওই যে উলি আক্রোক সেটা। কিন্তু আপাতত এতটুকু জানতে হবে যে শেয়ার মামলা কগনিজেন্স কোর্ট থেকে বদলি হয় যখন পাঁচজন আসামি যখন আদালতে হাজির হয়ে গেছে, তারপরেই মামলাটা বদলি করে দেবে চার্জ গঠনের জন্য বিচারিক আদালতে। আচ্ছা, হ্যাঁ, ততদিন পর্যন্ত বদলি করবে না, বাট একটা নির্দিষ্ট সময় তো আছে, মানে সীমা আছে, যে আজীবন তো আর তার জন্য অপেক্ষা করবে না। তখন হলো ওই যে আপনার 87 ধারায় হুলিয়া, 88 ধারায় প্রোব ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আচ্ছা, যাই হোক, মানে অনেক গোড়ায় চলে আসছে এইটুকু ব্যাখ্যা দিতে গিয়ে। তো ফৌজদারি মামলায় যখন বিচার হয়ে গেল, মানে বিচার আদালতে গেল, চার্জ গঠন হলো, চার্জ গঠন হওয়ার পরে স্টেপ হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ বা বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ। বাদী পক্ষে ধরেন 5 জন সাক্ষী ছিল, 5 জন সাক্ষী যখন শেষ, তখন ওই মামলার পরের স্টেপ থাকে হলো কোর্টে যারা যান জানবেন 342 বলে। 342 মানে হলো আসামিদের পরীক্ষা। মানে এতদিন পর্যন্ত কিন্তু আসামিরে আদালত কোনো প্রশ্ন টশ্ন করে না। এতদিন হলো রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করছে বা বাদী পক্ষ সাক্ষী হাজির করছে, সেই সাক্ষী জবানবন্দি নিছে, তারে জেরা করছে আসামি পক্ষের আইনজীবী। আসামি কিন্তু জাস্ট প্রতিদিন না এসে দাঁড়াই রয়েছে, দাঁড়াই ছিল, তারে কিন্তু কোনো প্রশ্ন টশ্ন কিছু করে নাই। তারে প্রশ্ন করা শুরু হলো 342-তে। আদালত তারে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে 342 ধারায়। 342 ধারায় বলা আছে যে আসামিকে পরীক্ষা করা। কে পরীক্ষা করবে? আদালত। আসামি, মানে আসামিরা আদালত যে কোনো প্রশ্ন করতে পারে। আপনাদের বহুবার বলছে যে 342-তে ওই যে ঝালকাঠিতে বিচারকরা হত্যা করছিল, বিচারকরা হত্যা করার পরে জঙ্গিদের আদালত 342-তে জিজ্ঞাসা করছে যে আপনারা এই যে যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলো, আপনারা তো আসলেই হত্যা করছেন, এখন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে কিনা? তো তারা দুইজন গর্ববোধ করে বলছিল, মানে কয়েকজন, যে আমরা তো মারছি, সুযোগ পেলে আরো মারবো, আমরা অনুতপ্ত না, আমরা অনুতপ্ত না। এ হলো তার 342। এখন 342-তে আদালত ওই আসামিরে জিজ্ঞাসা করে যে আপনি কি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে চান কিনা। আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য মানে বাদী যেরকম, বাদীর পক্ষে যেরকম সাক্ষ্য ছিল, বাদী প্রমাণ করতে চাইছে যে অমুক আসলে হত্যা করছে, আর আসামিরে বলতেছে যে আপনি কি সাক্ষ্য দিতে চান না, মানে আপনি আপনার পক্ষে সাক্ষ্য দিবেন, প্লাস আপনার কোনো সাক্ষী আছে না, আরিফ আছে, পীযূষ আছে, হোসেন মোল্লা আছে, এরা এসে বলবে যে আসামি কোনো অপরাধ করে নাই। তাহলে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে আসামি নিজেরে কি প্রমাণের চেষ্টা করবে? আসামিরে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে। এটাই করা হয় 340 ধারায়। উনি আদালত জিজ্ঞাসা করে যে আপনি কি সাফাই সাক্ষী দিতে পারেন চান কিনা, এটা 342-এ জিজ্ঞাসা করতেছে। বাট উনি যদি সাফাই সাক্ষী দিতে চায় তাহলে উনাকে আদালতে দরখাস্ত করতে হবে কত ধারায়? 340 ধারায়। বুঝেন কিনা? আগে 42-এর স্টেপ, তারপর হচ্ছে 340। তখন সে যদি সাফাই সাক্ষী দিতে চায় তখন সে তার সাক্ষীদের হাজির করবে, তার সাক্ষীর হবে জবানবন্দি, আর তার সাক্ষীরা যেটা করবে কে? রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুঝেন কিনা? এখন এত কথা বলার মূল কারণ হচ্ছে যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য আর সাফাই সাক্ষী কি এক জিনিস কিনা? দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য আর সাফাই সাক্ষী কি এক জিনিস কিনা? মাসুদ বলেন তো এক জিনিস কিনা? কেমনে বলেন? সহযোগী সাক্ষ্য আছে, সে নিজেদের দোষী একই অপরাধের জন্য সে নিজেদের বক্তব্য দিচ্ছে।
দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য মানে বলতেছে যে আমি তো হত্যা করছি, আমার সাথে অমুক 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 ছিল। এটা হলো দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য। আর সাফাই সাক্ষী বা ডিডব্লিউ ডিফেন্স উইটনেস এ জায়গা বলবো যে আমি তো হত্যা করিই নাই, আমার সাথে অমুক 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 ছিল না। বুঝেন কিনা? এই জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে অনেকে এক মনে করেন যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য মানে সে নিজেরে জড়াইয়া অন্যদের দোষ স্বীকার করতেছে, আর সাফাই সাক্ষী মানে হচ্ছে কি আমিও ভালো, অন্য অন্য অমুকও ভালো। মাসুদ ভালো হয়ে গেছে জি। রাজ সাক্ষী হচ্ছে দুষ্কর্মের সহযোগী রিলেটিভ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজ সাক্ষী হচ্ছে যে ওই দুষ্কর্মের সহযোগীরে আদালত আদালত প্রস্তাব দেয় যে আপনি যদি নিজেরে জড়াইয়া বা অন্যান্যদের দোষ স্বীকার করে দেন তাহলে আপনারে ক্ষমা করে দেওয়া হবে। এই জায়গা কিন্তু কখনো সে বলতেছে না যে আমি অপরাধ করি নাই, বলতেছে আমি করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল। তাহলে রুমা বলেন সাফাই সাক্ষী কেন দেয়? সাফাই সাক্ষী কি আসামির পক্ষে যায় না বিপক্ষে যায়? আসামির পক্ষে যায় না বিপক্ষে যায় বলেন? আসামির পক্ষে। আসামির পক্ষে। এটারে কি বলে? ডিডব্লিউ। ডিডব্লিউ মানে কি? ডিফেন্স। জেনে রাখা ভালো। তো আসি দেখেন, একজন সাক্ষী, সাক্ষী বলতে বোঝানো হয়েছে আসামিকে। একজন সাক্ষী কিন্তু কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের সাক্ষী বা প্রসিকিউশন উইটনেস হতে পারে না। এই জায়গায় সাক্ষী বলতে বোঝানো হয়েছে কারে? আসামি। আসামি কখনো রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে পারবে না। মানে আসামি সাফাই সাক্ষীতে বলতে পারবে না যে অমুক 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 হত্যা করছে। আসামির বলতে হবে কি? তার পক্ষে বলতে হবে, তার পক্ষে। বরং শুধুমাত্র আন্ডারলাইন করেন বিবাদী পক্ষের বা ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ হতে পারে। কারণ যে পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষের হয়ে আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে না। আর আপনি যদি বলেন যে স্যার নিজের বিরুদ্ধে সাক্ষ্য যদি না দিতে পারে তাহলে দুষ্কর্মের সহযোগিতা বলতেছে যে আমি হত্যা করছি, আমি ছাড়া ছাড়া অমুক ছিল। এটা কিন্তু করতেছে 164-এ। কখন করে বলেন? এটা কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় আসামি বলতেছেন, এটা বলতেছে কখন? 164-এ। কিন্তু যখন ডিডব্লিউ মানে সাফাই সাক্ষী দিবে তখন সে সকল কথা উনার পক্ষেই বলবে, উনার বিপক্ষে বলবে না। এটা সংবিধানের কত অনুচ্ছেদের পরিপন্থী? 35 অনুচ্ছেদের পরিপন্থী। না, সাফাই সাক্ষীতে বিপক্ষে বলা যাবে না। তাহলে আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাফাই সাক্ষী আছে কত ধারায়, ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 340 ধারায়। এটা অবশ্যই কিভাবে বা লিখিত আবেদন করতে হবে, অবশ্যই শপথ বাক্য পাঠ করা হবে। বিগত বছর প্রশ্ন আসি দেখেন, একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন? কোন আইনের 340? ফৌজদারি কার্যবিধির 340। তাহলে মাসুদ বলেন 340-এর সাথে 42-এর পার্থক্য কি? ধন্যবাদ। সেই ক্ষেত্রে আবেদন করে 340 ধারায়। অনেকে আপনারা মনে করেন যে সাফাই সাক্ষী আছে বোধহয় 342 ধারায়, বিষয়টা তা না। অ্যাকচুয়ালি সাফাই সাক্ষী আছে কততে? 340 ধারায়। সেলফ প্র্যাকটিসে যদি আমরা একটু আসি যে কে সাক্ষ্য দিতে পারে, সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? কত ধারায়? 118 ধারায়। 2 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের 118 ধারায় নিম্নলিখিত কে যোগ্য সাক্ষী বলে গণ্য হতে পারে? শিশু, অভিযুক্ত, পাগল বা মানসিক রোগী সবাই যোগ্য সাক্ষী হতে পারে যদি সে কি করতে পারে? বুঝতে পারে। 4 নম্বর দেখেন, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় বোবা সাক্ষী সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 119। 5 নম্বর দেখেন, বোবা সাক্ষী বা ডাম উইটনেস, আহ আহ, বোবা সাক্ষী লিখে বা ইশারায় যে সাক্ষ্য দেয় তা কি হিসেবে পরিচিত হবে? মৌখিক সাক্ষ্য।
আচ্ছা, বাকি যা যা আছে এগুলা পড়ে নিয়েন, এগুলা ইনশাল্লাহ পারা যাবে, সমস্যা নাই। 10 নাম্বার প্রশ্নটা দেখেন যে একজন দুষ্কর্মের সহযোগী অন্য একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। এটা বলা হয়েছে কত ধারায়? 133 ধারায়। 11 নাম্বার দেখেন, স্বামী বা স্ত্রী উভয় একে অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে কোন ধরনের মামলায়? দেয়ানি এবং ফৌজদারি উভয়। এরপরে আমরা চলে আসি 12 নাম্বার প্রশ্ন, যে সকল দেওয়ানি এবং ফৌজদারি মামলায় স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে গণ্য, মানে একে গণ্য হবে কি সাক্ষী? যোগ্য সাক্ষী। ধারা কত? 120। 120। নামাজের বিরতি, নামাজের পরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সেটাকে আমরা পড়াই ফিরি। যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়, আমরা এর আগে সাক্ষ্য আইনের 23 ধারায় পড়ছিলাম যে দেওয়ানি মামলায় কয়টা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া, মানে না দিলে সমস্যা না বা স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক না, কয়টা ক্ষেত্রে? দুইটা। যদি আগে থেকেই কোনো চুক্তি থাকে অথবা কোনো শর্ত দেওয়া থাকে, তাহলে ওই দুইটা ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি দেওয়া লাগবে না, মানে ওইটা প্রাসঙ্গিক হবে না, স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ দেখেন কিছু কিছু ব্যক্তি আছে যে যেগুলা ওই আপনার মামলায় প্রাসঙ্গিক হলেও আদালতের কাছে নিকট গ্রহণযোগ্য হবে না। কেমনে? স্বামী স্ত্রী যদি কোনো কথা যোগাযোগ করে, টেলিফোনে যোগাযোগ করুক, পত্র আলাপে যোগাযোগ করুক, মামলার ক্ষেত্রে তাদের এই যোগাযোগ প্রাসঙ্গিক বাট আদালত কর্তৃক গ্রহণযোগ্য হবে না। মক্কেল এসে আইনজীবীর কাছে বলতেছে যে আমি হত্যা করছি, আমারে বাঁচান, তাহলে মক্কেল তো আইনজীবীর কাছে অ্যাকচুয়ালি স্বীকারই করে নিল, কিন্তু আইনজীবী এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক হলেও এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক একই ভাবে যে মক্কেলের কাছে যখন কেউ কোনো কিছু বলতেছে, তখন সরি, মক্কেল যখন কোনো আইনজীবীর কাছে বলতেছে, তো আইনজীবীর চেম্বারে তো আর আইনজীবী একা থাকে না, তার স্টাফরা থাকে, তার ক্লার্করা থাকে বা অনুবাদকারীরা থাকে, কম্পিউটার অপারেটর থাকে, তারাও যদি শুনে থাকে, তাদের বক্তব্য প্রাসঙ্গিক হলেও সেটা গ্রহণযোগ্য হবে না। এইগুলো, এই বিধানগুলোই আলোচনা করা হয়েছে যে যারা সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়, বা সাক্ষ্য দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না, এই বিধানগুলো বলা হয়েছে সাক্ষ্য আইনের 121 থেকে 129। দেখেন, কম্পিটেন্সি অ্যান্ড কম্পেলেবিলিটি অফ গিভিং এভিডেন্স, কোন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার যোগ্যতা এবং সাক্ষ্য দেওয়ার বাধ্যবাধকতা এক কথা না। কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার যোগ্য হলেও তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা নাও যেতে যেতে নাও পারে। যদিও সাক্ষ্য দেওয়ার যোগ্য সকল সাক্ষীকে সাক্ষ্য দিতে বাধ্য করা যায়, কিন্তু এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। সাক্ষ্য আইন অনুযায়ী কিছু কিছু ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার যোগ্য হওয়ার পরেও, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য আইন অনুযায়ী কিছু কিছু ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার যোগ্য হওয়ার পরেও তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই সকল ক্ষেত্রে কতিপয় ব্যক্তিকে বল দিবেন বিশেষ অধিকার বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। বিশেষ অধিকার, বিশেষ অধিকার কাদের কাদের দেওয়া হয়েছে দেখেন। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যে সকল ব্যক্তিদের বিশেষ অধিকার বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে এবং কোন কোন শর্তে দেওয়া হয়েছে সেটা আন্ডারলাইন করবেন। 121 থেকে 129 দ্বারা আলোচনা করা হয়েছে। যেরকম সাক্ষ্য আইনের 121, 122, 124, 125, 129 ধারায় কোন সাক্ষীকে কতিপয় প্রশ্নের উত্তর দিতে সুরক্ষা দেওয়া হয়েছে, এবং সাক্ষ্য আইনের 123, 26 ও 27 ধারায় সাক্ষীকে কতিপয় বিষয় সাক্ষ্য দিতে অনুমতি দিবে না। আমরা সরাসরি 121-এ চলে আসি। দেখেন 121, জজ ও ম্যাজিস্ট্রেটগণ, জাজেস এন্ড ম্যাজিস্ট্রেটস, ধারা 121, জজ ও ম্যাজিস্ট্রেট বল দিবেন যোগ্য সাক্ষী এবং তারা ইচ্ছা করলে সাক্ষ্য দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী কত দাঁড়ায়? 121। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত দাঁড়ায়? 120। 120। কিন্তু ম্যাজিস্ট্রেট বা জজ হিসাবে সম্পাদন করেছে এমন কোন কার্য সম্পর্কে সাক্ষ্য দিতে তাদের বাধ্য করা যাবে না। আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট বা জজ হিসেবে সম্পাদন করেছে এমন কোন কার্য সম্পর্কে সাক্ষ্য দিতে তাদের বাধ্য করা যাবে না। এটার অর্থ কি? তারা তাদের পেশাদারগত দায়িত্ব পালন করার সময় যে কাজ করতে, এই কাজ সম্পর্কে তাদের সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কারণ 121 ধারায় জজ ও ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ অধিকার বা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। তাহলে যোগ্য সাক্ষী হইয়া লাভ কি? যে তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় যে কাজ করছে সেই বিষয়ে যদি সাক্ষ্য নাই দেওয়া যায়, তাহলে যোগ্য সাক্ষী তারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে, আমরা একটু পড়ি দেখেন। 121 ধারা অনুযায়ী জজ বা ম্যাজিস্ট্রেটগণ যে আদালতের অধীন, এটা বলতেন, যে আদালতের অধীন, সে আদালতের, আন্ডারলাইন করেন, বিশেষ আদেশ ব্যতীত
নিম্নলিখিত দুইটি বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে তাকে বাধ্য করা যাবে না। কোন দুইটা বিষয়? আন্ডারলাইন করবেন। জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে উক্ত আদালতে তার নিজস্ব কার্য সম্পর্কে বা যে কোনো কিছু যা বিচারক বা ম্যাজিস্ট্রেট হিসেবে সে আদালতে জানতে পারে, কিন্তু তিনি উক্ত পদের কর্তব্য পালন করার সময় আন্ডারলাইন করবেন অন্যান্য যেসব ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সেই সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। একটু ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন সহকারী জজ কোনো বিচারের ক্ষেত্রে কোনো বিচার ঠিক করছে কিনা ভুল করছে কিনা এই বিষয়ে যদি আদালতে তারে সাক্ষ্য দিতে ডাকে, তাহলে এই বিষয়ে সে সাক্ষ্য দিতে বাধ্য না, সাক্ষ্য দিতে বাধ্য না। বাট সহকারী জজ সাক্ষ্য দিতে পারে যদি সে যে আদালতের অধীনস্থ। সহকারী জজ কার অধীনস্থ? জেলা জজের। সহকারী জজ জেলা জজের। জেলা জজ যদি তার এই অনুমতি দেয়। বুঝেন কিনা? মানে আপনি সহকারী জজের একটা বিষয় নিয়ে মামলা হয়েছে যে সে ঠিকঠাক ভাবে বিচার করছে কিনা বা আদৌ তার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছে কিনা তার পেশাগত দায়িত্ব নিয়ে। তো এই ধরনের মামলায় আদালত যদি তাকে সাক্ষী হিসেবে ডাকে, সাক্ষী হিসেবে তাকে সে সাক্ষ্য দিতে বাধ্য না, কারণ তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড কোনো মামলায় সে সাক্ষ্য দিতে বাধ্য না। বাট বাধ্য কখন? যদি সে যে আদালতের অধীনস্থ সেই আদালত যদি অনুমতি দেয়। কিন্তু কোন ক্ষেত্রে তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য মানে অনুমতি নেওয়ার দরকার নাই, তার উপরের আদালতের অনুমতি দরকার নাই? ধরেন ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনা করতেছে, এমন সময় একজন আসামি তার আর একজন কোর্টের আর একজন দিয়ে ঘুষি দিয়ে নাক দিয়ে রক্ত ফেলে মানে দাঁত পড়ে গেছে তিনটে চারটা। তা এই ঘটনার সাক্ষী কে? জজ বা বিচারক ও সাক্ষী। তাহলে এই ক্ষেত্রে উনি সাক্ষ্য দিতে পারবে, এই ক্ষেত্রে ওনার উপর আদালতের অনুমতি নেওয়ার দরকার নাই। কিন্তু ওনার অফিসিয়াল দায়িত্ব পালনকালে যদি ওনারে কোনো অফিসিয়াল দায়িত্ব রিলেটেড কোনো বিষয় সাক্ষী হিসেবে ডাকা হয় সেই ক্ষেত্রে উনি সাক্ষ্য দিতে বাধ্য না। তবে সাক্ষ্য দিতে বাধ্য যদি কখন? সে যে আদালতের অধীনস্থ সেই আদালত যদি ওনারে কি দেয়? অনুমতি দেয়। কিন্তু ওনার সামনে যদি নতুন কোনো ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে সাক্ষ্য দিতে বাধ্য। দেখেন যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যায়, দেখে বিকাশ বলেন তো, সহকারী জজ কার অধীনস্থ? জেলা জজ। ইয়া বলেন, উমর ফারুক বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? চিফ জুডিশিয়াল বা দায়রা জজ। কার অধীনস্থ বলেন? সুমন সেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার কথা শুনবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সুমন সেন বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? দায়রা জজের। দায়রা জজের অধীনস্থ। সুমন সেন বলেন, দায়রা জজ কার অধীনস্থ? হ্যাঁ, দায়রা জজ কার অধীনস্থ এটা বলেন। হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ কার অধীনস্থ? সুপ্রিম কোর্ট নাকি? হাইকোর্ট বিভাগ কার অধীনস্থ? আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ কার অধীনস্থ? আপিল বিভাগ। আপিল বিভাগ আর কারো অধীনস্থ না, এক জায়গায় যাই তো শেষ হবে। দেখেন, যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যায়, জজ এবং ম্যাজিস্ট্রেটকে আদালত বল দিবেন তার নিজস্ব কার্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তাকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যেতে পারে, বা উক্ত পদের কর্তব্য পালনের সময় যেসব ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সেইগুলো সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। যেমন আন্ডারলাইন করবেন যে আদালত জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুন সংঘটিত হয় আদালতে, আদালতে খুন সংঘটিত হয়েছে, সেই ক্ষেত্রে উক্ত খুন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে জজ বা ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যেতে পারে। তাহলে স্বপন সাহেব, জজ বা ম্যাজিস্ট্রেটকে কখন বাধ্য করা যাবে সাক্ষ্য দেওয়ার জন্য আর কখন বাধ্য করা যাবে না? স্বপন সাহেব। সময় যদি বাদী পক্ষ যদি মারামারি করে কোনো যদি অপরাধ ঘটে যায়, ওখানে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই এই সুবাদে কোনো মামলা হয়, আদালত তাকে নোটিশ করে সে দিতে পারছে। সেক্ষেত্রে তারা সাক্ষী হিসেবে ডাকা যাবে। কিন্তু যে ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেট তার যে পেশাগত দায়িত্ব সেই পালন করতেছে, সেই পালন রিলেটেড যদি কোনো মামলায় তাকে যদি সাক্ষী হিসেবে ডাকা হয়, তার হ্যাঁ বাড়ি ভাড়ায় জবানবন্দি যদি ভিত্তিতে দিয়ে থাকে, হ্যাঁ মানে
পূর্বে এই পরবর্তীতে এই 22 ধারার জন্য যে সাক্ষী দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট কিন্তু আবার টাকা পায় আদালতে, তখন তাকে বাধ্য করা যাবে না। বাধ্য করা যাবে যাবে যদি সে যে আদালতের অধীনস্থ তার যদি কি দেয়, অনুমতি দেয়। এখন স্বপন সাহেব 22 ধারা বলছে, অনেকে বুঝতে পারতেছেন না। 22 ধারা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা, যেরকম আমাদের ফৌজদারি কার্যবিধির 164 ধারা। দোষ স্বীকার, যে 164 শুধু যে দোষ স্বীকার করে তা না, 164 বাদীরও জবানবন্দি গ্রহণ করতে পারে বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারে। এখন যদি প্রশ্ন উঠে যে 164 এর যে জবানবন্দি এটা ম্যাজিস্ট্রেট ঠিকঠাক ভাবে নেয় নাই, তখন তারে ডাকছে সাক্ষী হিসেবে, তো সাক্ষী হিসেবে ডাকলে সে সাক্ষ্য দিতে বাধ্য না, বাধ্য যদি কে অনুমতি দেয়। 164 যে ম্যাজিস্ট্রেট, সে আদালতের যে অধীনস্থ, সে আদালত যদি অনুমতি দেয় তাহলে তাকে বাধ্য করা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেলফ প্র্যাকটিস দেখেন। আচ্ছা, আর একটা বিষয়, আমরা যখন এই যে একটু পরেই পড়বানি, যখন ওই যে জিজ্ঞাসা করে জেরার সময়, ওই আয় ওরে জিজ্ঞাসা করে যে আপনি যে অমুক জায়গায় যে তল্লাশি করতে গেছেন বা অমুক জায়গায় যে দিনেশের কাছ থেকে এক এক মানে 500 গ্রাম গাঁজা সংগ্রহ করতেন, এই সংবাদটা আপনি কোথায় পাইছেন? সংবাদটা কোথায় পাইছেন? তো এই সংবাদ কিন্তু অ্যাকচুয়ালি কোথায় পাইছে এটা বলতে কিন্তু সে বাধ্য না। বাধ্য না। দেখেন কত ধারায় সামনে আসতেছি, 125 ধারা। 125 ধারা দেখেন, সেলফ প্র্যাকটিস। সেলফ প্র্যাকটিসে আসি, যে সাক্ষ্য আইনের 121 ধারায় নিম্নলিখিত কোন শ্রেণীর ব্যক্তিকে বিশেষ সুবিধা বা সুরক্ষা দেওয়া হয়েছে যে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না? কাকে? জজ বা ম্যাজিস্ট্রেট। 2 নম্বর প্রশ্নটা দেখেন, দায়রা আদালতে বিচারের সময় বলেছে যে ম্যাজিস্ট্রেট বি অযাচিতভাবে তার নিকটত্বে সাক্ষ্য নিয়েছে। মানে বলতেছে যে অমুক ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে অযাচিতভাবে সাক্ষ্য নিয়েছে। এখন দেখেন উত্তর বলতেছে ম্যাজিস্ট্রেট বি কে উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না। আর ম্যাজিস্ট্রেট বি কে আদালতের অধীন তার বিশেষ আদেশ দ্বারা উক্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে যদি ম্যাজিস্ট্রেটে অনুমতি দেয়। কে? ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীনস্থ সেই আদালত। 3 নাম্বারটা দেখেন, দায়রা জজ দায়রা জজ বি এর নিকট বিচারের সময় কোনো এক পুলিশ কর্মকর্তাকে হত্যা চেষ্টার জন্য দায়রা আদালত কর্তৃক অভিযুক্ত হয়। এই ক্ষেত্রে দায়রা জজ বি এর সম্মুখে আদালতে যা ঘটেছিল সেই সম্পর্কে তাকে পরীক্ষা করা যেতে পারে, কারণ নতুন করে ঘটনা আমরা সামনে ঘটাইছে। 121 ধারা বুঝেন নাই কে কে? জজ বা ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী 121। কে যোগ্য সাক্ষী যদি বলে, কে যোগ্য সাক্ষী? 118। তারপরে বোবা ব্যক্তির ডাম উইটনেস 119। স্বামী বা স্ত্রী 119, যোগ্য সাক্ষী 120। জজ বা 120, ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী 121। 121। এবার আমরা চলে আসি যে স্বামী বা স্ত্রীর মধ্যে পত্র আলাপ। অ্যাকচুয়ালি পত্র আলাপ না লিখে কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন ডিউরিং ম্যারেজ। 122 ধারার মূল কথা হলো যে স্বামী ডাকাতি করছে, স্বামী ডাকাতি করার দায়ে অভিযুক্ত বা খুনের দায়ে অভিযুক্ত। তখন স্বামী এই ঘটনা ঘটানোর আগে বা পরে তার ওয়াইফের সাথে যে যে কথা বলছে, ওয়াইফের কাছে তো অনেক সময় মানুষ বলে যে অমুক তো আমি এই কাজ করে ফেলাইছি, তো এই যে যা যা বলুক না কেন এগুলো প্রাসঙ্গিক হবে না। বুঝতে পারছেন? স্বামী বা স্ত্রীর যোগাযোগ গ্রহণযোগ্য হবে না। তবে গ্রহণযোগ্য হতে পারে যখন মামলাটা নিজেদের মধ্যে, স্বামী বা স্ত্রীর মধ্যে। তখন স্ত্রী দেখাইতে পারে যে অমুক দিন আমার এই চিঠি লাগছে বা ফোনে আমার এই কথা বলছে। কিন্তু যখন মামলাটা হচ্ছে স্বামী বা স্ত্রীর সাথে অন্য কারো, তখন স্বামী বা স্ত্রী নিজেদের মধ্যে যে কথাগুলো বলছে এগুলা প্রাসঙ্গিক হবে না। এদের এই যোগাযোগকে সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? তাহলে স্বামী বা স্ত্রী রিলেটেড 2টা ধারা আছে সাক্ষ্য আইনে। স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী 120, আর তাদের যোগাযোগকে সুরক্ষা দেওয়া হয়েছে 122। দেখেন আমরা জানি 120 ধারা অনুযায়ী দেওয়ানি মোকদ্দমায় গোল দিবেন স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী, এবং ফৌজদারি মামলায় স্বামী এবং স্ত্রী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী। 122 ধারায়
স্বামী বা স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়নি, বরং স্বামী বা স্ত্রী আন্ডারলাইন করবেন কোন ধরনের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না তা 122 ধারায় উল্লেখ করা হয়েছে। আন্ডারলাইন এটা গোল দিবেন, বিবাহ বলবৎ থাকাকালে, এই শব্দটা গোল দেন, বিবাহ বলবৎ থাকাকালে। পাইছেন? স্বামী বা স্ত্রীর মধ্যে পত্রালাপ বা যোগাযোগ প্রকাশ করতে তারা বাধ্য না, কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অর্থাৎ স্বামী বা স্ত্রীর মধ্যে পত্রালাপ বা যোগাযোগ প্রকাশে কোনো পক্ষকে বাধ্য করা যাবে কখন দেখেন, যখন যে ব্যক্তি এমন যোগাযোগ করেছিল সে বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সম্মতি প্রদান করে, মানে ওনারা নিজেরাই যদি সম্মতি প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ প্রকাশ করা যাবে। আর 2 নম্বর দেখেন, বিবাহিত ব্যক্তিদের মধ্যে কোনো মামলায় তা ফৌজদারি হোক বা দেওয়ানি হোক, যে ক্ষেত্রে একজনকে অন্যজনের প্রতি সংঘটিত কোনো অপরাধের জন্য বিচার করা হচ্ছে, যেমন তালাক মামলায় স্বামী বা স্ত্রী তাদের মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে পারে বা তাদের বাধ্য করা যাবে, যেমন কিসের মামলায়? যৌতুকের মামলায়। তাহলে মাসুদ সাহেব 122 ধারাটা একটু বলেন তো জোরে। 122 ধারা বলা হয়েছে যে স্বামী স্ত্রী এই এই দুজন অপর কোনো পক্ষের সাথে যদি কোনো মামলা হয় সেই ক্ষেত্রে তাদের ওইটা প্রকাশ করা বাধ্য না, প্রকাশ করা যাবে না। এবং যদি স্বামী আর স্ত্রীর মধ্যে গন্ডগোল বাধে তাই নিয়ে মামলা হয়, এই ক্ষেত্রে দুজনের বিরুদ্ধে এই যে তাদের গোপনীয়তা এটা অবশ্যই করা আছে। তাহলে হোসেন মোল্লা ভাই বলেন 120-এর সাথে 122-এর পার্থক্য কি? হ্যাঁ, জি, বিকাশ সাহেব, বিকাশ সাহেব একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলেন ধরেন ডিপজল এক ব্যক্তিরে হত্যা করছে, ডিপজল থাকে ঢাকায়। এখন ডিপজল হত্যা করার আগে তার যে ওয়াইফ রে প্রায়, সে থাকে ধরেন গোপালগঞ্জে, তারা চিঠিতে লেখছে যে আমি তো প্রায় চিন্তাই টিন্তাই করি, আর মাঝে মাঝে চিন্তাই টিন্তাই করতে কি আর অমুক আমার কাছে চিন্তায় টাকা পয়সা নিয়ে প্রায় আমার পার্টনারের সাথে ঝামেলা বাঁধে, তাই এরপরে যদি কোনোদিন ঝামেলা বাঁধে তাহলে ওরে কিন্তু হত্যা করে ফেলবো, সুখ দুঃখের আলাপ করতেছে আর কি। এবং ঠিকই হত্যা করলো, মানে দুইজন একসাথে, ডিপজল আর মিশা একসাথে চিন্তাই করতো, পরে একদিন তাদের ওই চিন্তাই নিয়েই তাদের টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি বাঁধছে, ডিপজল তারে মিশা সওদাগরে হত্যা করছে, এবং এই হত্যাকাণ্ডের বিষয়টা সে চিঠিতে তার ওয়াইফের কাছে স্বীকার করছে, লেখছে আর কি, যে আমি তো এরকম ঘটনা ঘটাই ফেলেছি। 5-6 মাস পরে গিয়ে মিশা সওদাগর হত্যা মামলায় ডিপজল ধরা পড়ছে। তা এখন ডিপজল যে চিঠিগুলো তার ওয়াইফরে লেখছিল, ওই চিঠি মারফত তো প্রমাণিত হয় যে ডিপজল আসলেই হত্যা করছে, বাট এই চিঠিগুলা ওই বিশ্বাসতকার হত্যা মামলায় প্রাসঙ্গিক হবে কিনা? 122 ধারায়, কারণ স্বামী বা স্ত্রীর সাথে যে যোগাযোগ করে এটাকে সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? 122 ধারায়। কিন্তু মামলাটা যদি এরকম হতো যে সেই স্ত্রীরে হত্যা করছে, তখন সেই স্ত্রীর সাথে যে যোগাযোগ করছে এটা আবার প্রাসঙ্গিক হতো নাকি? এটাও 122 ধারায়। বুঝতে পারছেন? তাহলে বলেন। আমি আর স্ত্রী একদিন বুঝতে পারবো হ্যাঁ, বৃষ্টি না, হ্যাঁ, আমি ভাবছি স্ত্রী বলছে আসছে কেন, হ্যাঁ, এটা আমার বলা যাবে না, এটা বলো না কি যদি বৃষ্টি করে আমি একদম মেরে ফেলছি, হ্যাঁ, তখন ছিল হ্যাঁ, কাজ ছিল তারা মেরে দিচ্ছে, হুম, তো স্ত্রী ওটা মনে রাখছে, তো একদিন স্বামী সাথে জ্ঞান নষ্ট করেছে। হ্যাঁ, এখন এই স্ত্রী একদিন চা দিচ্ছে মানে ঘটনাটা ঠিক আছে, আপনি স্ত্রী মার দিয়ে গেছে, আপনি স্ত্রী চালাও আমরা মেরে ফেলবো, তখন বিয়ের কথা এই হবে তিনি এর আগে এই কথা হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এই যে আগে কথা ছিল এই ক্ষেত্রে 122 এখানে তার হ্যাঁ, যখন মামলাটা তার স্ত্রী স্ত্রী মামলা করছে স্বামীর বিরুদ্ধে, তখন তো যোগাযোগ প্রাসঙ্গিক হবেই। তখন বলতে পারে যে এরকম আমারে মারতে গেছে, এরকম আগেও সে এরকম ঘটনা ঘটাইছে আমার কাছে বলছে। বুঝতে পারছেন?
মানে যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে আছে ততক্ষণ পর্যন্ত ঝামেলা নাই, কিন্তু ওনারা দুজন আলাদা হলেই প্রকাশ করা যাবে। আচ্ছা, 1 নম্বর দেখেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রকাশ করতে বাধ্য করা যাবে না। কত দাঁড়ায়? 122। আর বাকি যা যা আছে এগুলো পড়ে ফেলবেন, ইনশাল্লাহ সব পারা যাবে। আমরা 123-এ চলে আসি। 123 ধারা, রাষ্ট্রীয় বিষয় সাক্ষ্য, আন্ডারলাইন করবেন, এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট। সাক্ষ্য আইনের 123 ধারায় রাষ্ট্রকে সুরক্ষা বা বিশেষ অধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে দোল দিবেন, অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট বিভাগের, আন্ডারলাইন করেন, প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া তথ্য প্রদানের অনুমতি দেওয়া যাবে না। উক্ত কর্মকর্তা অনুমতি দেওয়া বা না দেওয়া যা উপযুক্ত বিবেচনা করবে তা করতে পারবে। মানে আপনি যদি রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে কোনো তথ্য আদালতে প্রকাশ করতে বলে, সে প্রকাশ করতে পারে যদি ওই তথ্যটা সে যে বিভাগের, মানে সে তার বিভাগের যে প্রধান, সে যদি আপনার অনুমতি দেয়। শর্তসমূহ দেখেন, তারপরে ব্যাখ্যা করতেছি। শর্তসমূহ: যে তথ্য বা সাক্ষ্যটি চাওয়া হচ্ছে তা রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত হতে হবে, এবং এমন তথ্যের প্রকাশ, আন্ডারলাইন করবেন, জনস্বার্থে জনস্বার্থ বিরোধী হতে হবে। তাহলে এমন তথ্য প্রকাশে বাধ্য করা যাবে না। জেনে রাখা ভালো যে 123 দ্বারা শুধুমাত্র রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে বল দিবেন অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য। মাসুদ, একটা উদাহরণ দেন, পারবেন? 123 দ্বারাই বিষয়টা হচ্ছে স্যার, এখানে রাষ্ট্রীয় যে বিষয়গুলো উপস্থিত না, অর্থাৎ গোপনীয় বিষয়, গোপনীয় বিষয়গুলো যেগুলো প্রকাশ করা ধরেন এনএসআর কোন কর্মকর্তার এক মামলায় জিজ্ঞেস করলো যে এই বিষয়ে আপনাদের কি মতামত ছিল, মামলায় জিজ্ঞাসা করা হচ্ছে। এখন উনি এনএসআর কর্মকর্তা, এটা রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত, এখন উনি এই বিষয় প্রকাশ করতে বাধ্য না। আদালত জিজ্ঞেস করলেও বাধ্য না, তবে বাধ্য যদি উনি যে ওনার যে প্রধান কর্মকর্তা সে যদি কি দেয়, অনুমতি। হলো সহজ কথা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রীয় বিষয় প্রকাশ করা যাবে না, বলা হয়েছে কত ধারায়? 123 ধারায় প্রকাশ করা যাবে যদি কখন সংশ্লিষ্ট কর্মকর্তা, যে প্রধান কর্মকর্তা আছে, সে যদি অনুমতি দেয়। কত ধারায়? 123 ধারায়। আমরা চলে আসি সরকারি বার্তা, অফিসিয়াল কমিউনিকেশন। চলে যাবেন, যার সরকারি কর্মকর্তা বা অফিসিয়াল কমিউনিকেশন। কোন সরকারি কর্মকর্তা, আন্ডারলাইন করবেন, সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না যদি প্রকাশ করলে জনস্বার্থ ব্যাঘাত ঘটবে বলে মনে করেন। এটা হলো স্বয়ং সরকারি কর্মকর্তা, তিনি কোনো কিছু প্রকাশ করতে বাধ্য না। বাধ্য না, তবে সে যদি মনে করে যে জনস্বার্থ ব্যাঘাত ঘটবে বলে সে মনে করে, তাহলে বাধ্য না। যদি মনে করে যে জনস্বার্থে ব্যাঘাত ঘটবে না, তাহলে সে প্রকাশ করতে পারে। তাহলে 123-এর সাথে 124-এর অ্যাকচুয়ালি পার্থক্য কি? 123 আর 124-এর মধ্যে পার্থক্য হলো যে 123-এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার যে বিভাগীয় প্রধান, তার অনুমতি নিতে হবে, এটা হলো রাষ্ট্রীয় বিষয়টি সম্পর্কিত। আর 124 হলো কি? সরকারি বার্তা। আর এই জায়গায় কারো অনুমতি নেওয়া লাগবে না, সে যদি মনে করে প্রকাশ করা যাবে এবং জনস্বার্থের ব্যাঘাত ঘটবে না, সেই ক্ষেত্রে প্রকাশ করতে পারে। আর যদি মনে করে জনস্বার্থের ব্যাঘাত ঘটবে, তাহলে প্রকাশ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। স্টেট জি অ্যাফেয়ার্স দেখেন, 123 এবং 124 ধারার মধ্যে পার্থক্য। সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারার মধ্যে পার্থক্য আছে। 123 ধারা প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত গোল দিবেন অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত তথ্য বিষয়। কিন্তু 124 ধারা প্রযোজ্য হবে অফিস বা দাপ্তরিক গোপনীয়তায় সরকারি কর্মকর্তার সাথে যে কোনো প্রকার বার্তার আদান প্রদান বা যোগাযোগের ক্ষেত্রে, সেটা লিখিত হোক বা
না হোক, উক্ত তথ্য রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত হোক বা না। তাহলে আমার যদি রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে বলে 123, আর সরকারি বার্তা আদান প্রদান বলে 124। 123-এ বিভাগীয় প্রধানের অনুমতি দরকার, আর 124-এ অনুমতি দরকার নাই। 123 ধারার অধীন তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হবে কিনা তার সংশ্লিষ্ট বিভাগের, আন্ডারলাইন করবেন, প্রধানের বিবেচনার উপর নির্ভরশীল। কিন্তু 124 ধারায় তথ্য প্রকাশ সরকারি কর্মকর্তার গোল দিবেন বিবেচনার উপর নির্ভরশীল, সে সংশ্লিষ্ট বিভাগের প্রধান হোক বা না হোক, কারণ এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমতির প্রয়োজন না। তাহলে বলেন তো যে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমতি প্রয়োজন 123-এ না 24-এ? 24-এর অনুমতি প্রয়োজন নাই। আর রাষ্ট্রীয় বিষয় নাই। বললেই কত দ্বারা? 123। আর সরকারি বার্তা আদান প্রদান 124। লিখিত না মৌখিক? একটু আগে বললাম লিখিত উভয়। মৌখিক যাই হোক না কেন, লিখিত মৌখিক যাই হোক না, 125টা একটু লেখেন। 125, হ্যাঁ 125 ধারা 125টা লেখেন। 125 লেখেন। লেখেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা রাজস্ব অফিসার অপরাধ সংগঠনের তথ্য তথ্য কিভাবে পেয়েছে, কিভাবে পেয়েছে বা জেনেছে, তা প্রকাশে তাদেরকে বাধ্য করা যাবে না। তা প্রকাশে তাদেরকে বাধ্য করা যাবে না। পুলিশ সাতপার মোড় থেকে 1 কেজি গাঁজা সংগ্রহ করছে দুইজনের কাছ থেকে। এখন পুলিশ কিভাবে জানলো যে সাতপার মোড়ে অমুকের কাছে গাঁজা রয়েছে? এই তথ্য কোথা থেকে জেনেছে? এটা প্রকাশে তাকে বাধ্য করা যাবে না। সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? 125 ধারায়। এবং রাজস্ব কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট ওনাদেরও সুরক্ষা দেওয়া হয়েছে 125 ধারায়। আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখি, যে সাক্ষ্য আইন 1872-এর ড্যাশ ধারায় রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত দলিল কত ধারায়? 123। 4 নম্বর প্রশ্নটা দেখেন, রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত তথ্যের ভিত্তিতে কেউ সাক্ষ্য দিতে চাইলে কার অনুমতি প্রয়োজন? রাষ্ট্রীয় বিভাগ হলে 123 ধারায় কার লাগবে? সংশ্লিষ্ট বিভাগের প্রধানের। 6 নম্বর দেখেন, সাক্ষ্য আইন 1872-এর ড্যাশ ধারায় কোন সরকারি কর্মকর্তাকে সরকারি পর্যায়ে যোগাযোগ প্রকাশে বাধ্য করা যাবে না। কত ধারায়? 124। 7 নম্বর দেখেন, যে সাক্ষ্য আইনের 124 ধারায় কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না। সরকারি পর্যায়ের যোগাযোগ কত ধারায়? 124 ধারায়। তাহলে দেখেন আমরা কি কি পড়লাম। সেটা হচ্ছে যে প্রথমত আমরা আজকে পড়েছি এস্টোপেল 115। এস্টোপেল নীতি প্রয়োগ বলছে 2টা ধারায়, 116, 117। কে কে সাক্ষ্য দিতে পারে? 118। বোবা সাক্ষী 119। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120। জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী 121। স্বামী স্ত্রীর যোগাযোগ প্রকাশে বাধ্য করা যাবে না 122। রাষ্ট্রীয় বিষয়াদি প্রকাশ করা যাবে না 123। সরকারি বার্তা আদান প্রদানে সুরক্ষা দেওয়া হয়েছে 124। তারপরে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার কোথা থেকে তথ্য পেলো, অপরাধ সংগঠনের তথ্য পেলো তা জানতে বাধ্য করা যাবে না, কত? 125।
আচ্ছা, ঠিক। কি ভাই, পরীক্ষা আছে তো? আচ্ছা, পরীক্ষা নামাজের পরে হবে। আজকে এই পর্যন্তই, আর বুধবারে আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সাক্ষ্য আইনি। বুঝতে পারছেন? আর যে কথা বললাম যে আজকে পরীক্ষা আছে, বুধবারেও পরীক্ষা আছে, আবার শুক্রবারেও পরীক্ষা আছে, আর শনিবারে কি পরীক্ষা আছে? দণ্ডবিধি। আবার সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা কবে? বুধবারে, মঙ্গলবারে, সরি। যৌতুকের মামলায় এটা কি 122 পর্যন্ত হবে? হবে।